সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত তাপগতিবিদ্যার দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাসে। আজকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এবং কার্নোচক্রের সম্বন্ধে আলোচনা হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল ভাব বা মূল প্রতিপাদ্য বিষয় কি? তাপকে কখনোই সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব নয় এবং তাপ কখনোই স্বতঃস্ফূর্তভাবে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে প্রবাহিত হবে না। এই দুটি বিষয় মূলত তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল প্রতিপাদ্য বিষয়। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বিজ্ঞানী কার্নো, প্ল্যাঙ্ক, ক্লসিয়াস, কেলভিন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। বিজ্ঞানী কার্নো কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর সম্ভব নয় এমন যন্ত্র নির্মাণ করা। প্ল্যাঙ্ক বলেছেন এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরত কাজে পরিণত করবে অথচ পরিবেশের উপর কোনো প্রভাব পড়বে না। ক্লসিয়াস বলেছেন বাহিরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষেই নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। কেলভিনের মতে কোনো বস্তুকে এর পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। অর্থাৎ মূল প্রতিপাদ্য বিষয় দুটোই, যে তাপকে কখনোই সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব নয় এবং তাপ কখনোই স্বতঃস্ফূর্তভাবে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে প্রবাহিত হবে না। এবার প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী দুটি প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি প্রত্যাবর্তী প্রক্রিয়া। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখগামী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয়, এই ধরনের প্রক্রিয়াকে আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া বলবো। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না এবং সম্মুখগামী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় না, তাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে। এবার আসি প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে মূল পার্থক্য কি? প্রত্যাগামী প্রক্রিয়া ধীর প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া। অপ্রত্যাগামী প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত প্রক্রিয়া। দ্বিতীয় যে পার্থক্য সেটা হচ্ছে কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় ফিরে আসে না। তৃতীয় যে পার্থক্য সেটা সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে। 3 নম্বরে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে থাকে না সাম্যাবস্থা, সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না। প্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ যদি আমরা দিই তাহলে পানির রূপান্তর প্রক্রিয়া এবং স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং এর দৈর্ঘ্য প্রসারণ এবং সংকোচন উভয়ই প্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ। আর অপ্রত্যাগামী উদাহরণ
দুটি বস্তুর মধ্যকার ঘর্ষণ। তাহলে প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ার সংজ্ঞা জানলাম এবং এদের মধ্যকার কিছু পার্থক্য বা বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এবার স্লাইডে আসি। তাপ ইঞ্জিন। এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার জন্য আমরা মূলত তাপ ইঞ্জিন এবং তাপ ইঞ্জিনের কার্নো চক্র এসব বিষয় নিয়ে আলোচনা করব। এবার আসি তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন তোমরা দেখতে পাচ্ছ, তাপ ইঞ্জিন যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে তাকেই তাপ ইঞ্জিন বলে। তাপ ইঞ্জিনের কিছু মূলনীতি আছে। মূলনীতিটা হলো, তাপ ইঞ্জিন উচ্চতর তাপমাত্রার কোনো উৎস থেকে তাপ গ্রহণ করে সেই তাপের খানিকটা কাজে পরিণত করে, বাকিটা নিম্ন তাপমাত্রা তাপগ্রাহকে বা শীতল বস্তুতে ছেড়ে দিয়ে আদি অবস্থায় ফিরে আসে। তাপীয় ইঞ্জিন দ্বারা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের জন্য উৎস থেকে শোষিত তাপের একটা অংশ নিম্নতর তাপমাত্রা তাপগ্রাহকে বর্জন করে শীতল হতে হয়। এক্ষেত্রে আমরা প্রথমে চিত্রে লক্ষ্য করো, প্রথমে তাপ উৎস একটা উচ্চতর তাপমাত্রার উত্তপ্ত বস্তু, যেটা তাপমাত্রা টি। উচ্চতর তাপমাত্রা তাপ উৎস থেকে শোষিত তাপ, যদি আমরা শোষিত তাপ Q1 এবং উচ্চতর তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন নিম্ন তাপের তাপগ্রাহকের তাপমাত্রাকে যদি আমরা T2 ধরি এবং তাপগ্রাহকে বর্জিত তাপের পরিমাণ Q2 হয়, তাহলে তাপ উৎস থেকে শোষিত তাপ এবং বর্জিত তাপের যে অংশটুকু কাজে পরিণত হবে তার পরিমাণ হবে Q1 মাইনাস Q2। অর্থাৎ তাপ ইঞ্জিন উচ্চতর তাপমাত্রা T1 তাপমাত্রা তাপ ইঞ্জিন তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ শোষিত হয় এবং তাপগ্রাহকের তাপমাত্রা T2 যেখানে বর্জিত তাপের পরিমাণ Q2। তাহলে তাপ ইঞ্জিনে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় বা তাপ শক্তিকে কাজে রূপান্তর করে। এর পরিমাণ কত হবে? W is equal to Q1 মাইনাস Q2 এর সমান, যেখানে অবশ্যই আমরা জানি T1 is greater than T2, অর্থাৎ T1 উচ্চ তাপমাত্রার এবং T2 শীতল তাপমাত্রা বা অল্প তাপমাত্রার বস্তু। এবার স্লাইডে কার্নোচক্র সম্বন্ধে আমরা দেখব। কার্নোচক্র কি? কার্নোচক্র জানার আগে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের গঠন এবং কার্নো ইঞ্জিনের কার্য পদ্ধতি সম্বন্ধে আমাদের জানতে হবে। কার্নো ইঞ্জিন কি? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য কার্নোর সকল দুষ্ত্রুটিমুক্ত যে আদর্শ যন্ত্রের পরিকল্পনা করেন তাকে মূলত কার্নো ইঞ্জিন বলে। কার্নো ইঞ্জিনের বিভিন্ন অংশগুলো কি কি? কার্নো ইঞ্জিনের
বিভিন্ন অংশগুলো হলো 1 সিলিন্ডার, 2 তাপ উৎস, 3 তাপ অন্তরক আসন এবং 4 তাপগ্রাহক। তাহলে কার্নো ইঞ্জিনের বিভিন্ন অংশ, সিলিন্ডার, তাপ উৎস, তাপ অন্তরক আসন এবং তাপগ্রাহক, এগুলোর কাজ কি? সিলিন্ডার মূলত সিলিন্ডারের দেয়াল সম্পূর্ণভাবে তাপ অন্তরক পদার্থের তৈরি হয় এবং এর তলদেশ সম্পূর্ণই তাপ পরিবাহী পদার্থ দ্বারা তৈরি। তাপ অন্তরক পদার্থের তৈরি পিস্টন ঘর্ষণহীনভাবে এই সিলিন্ডারের মধ্যে চলাফেরা করতে পারে এবং সিলিন্ডারে কার্যনির্বাহী বস্তু হিসাবে আদর্শ গ্যাস নেওয়া হয়। তাপ উৎসটা কি? তাপ উৎস উচ্চ তাপ ধারণ ক্ষমতা বিশিষ্ট উত্তপ্ত বস্তু, যেটা তাপ উৎস হিসেবে কাজ করে। তাপ উৎসের তাপমাত্রা সর্বদা স্থির থাকবে এবং তাপের আদান প্রদানে এর কোনো পরিবর্তন হবে না। তাপ অন্তরক আসন মূলত তাপ অন্তরক আসন সম্পূর্ণ অন্তরক পদার্থ দিয়ে তৈরি একটি আসন, যেখানে সিলিন্ডার বসানো থাকবে। তাপ গ্রাহকটা উচ্চ তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন শীতল বস্তু। তাপ গ্রহণের তাপমাত্রা সর্বদা তাপ গ্রাহকের তাপমাত্রা সর্বদা স্থির থাকবে তাপ উৎসের মতোই এবং তাপের আদান প্রদানে তাপ গ্রাহকের তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কার্নো ইঞ্জিনের বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম, এদের কার্যাবলী গঠন সম্বন্ধে জানলাম। এখন আসি স্লাইডে, দেখো কার্নো চক্র যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করে একটি আদর্শ ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসতে পারে, তাকে কার্নো চক্র বলে। কার্নো চক্র 4টি ধাপে কাজ করে: একটি সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচন। কার্নো চক্র মূলত প্রত্যাবর্তী প্রক্রিয়ার মাধ্যমে কার্যনির্বাহী বস্তু থেকে বা উৎস থেকে তাপ গ্রহণ করে একটি নির্দিষ্ট তাপ, আয়তন ও তাপমাত্রা হতে আরম্ভ করে একটি সমষ্ণ প্রসারণ ও একটি সমষ্ণ সংকোচন এবং একটি রুদ্ধতাপীয় প্রসারণ ও একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত করে এবং বাকি অংশ তাপগ্রাহকে বর্জন করে আদি অবস্থায় ফিরে আসে। কার্নো চক্রে কার্যনির্বাহী বস্তুকে অর্থাৎ আদর্শ গ্যাসকে 4টি ধাপ বা পর্যায় অতিক্রম করতে হয়। সেগুলো সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচন। দেখো চিত্রের মাধ্যমে এগুলো আমরা দেখতে পাই। কার্নো চক্রটা চিত্রে দেওয়া আছে। প্রাথমিক অবস্থা সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচন। অর্থাৎ কার্নো ইঞ্জিনে একটি পূর্ণ চক্রে 2টি সমষ্ণ ও 2টি রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে কার্যনির্বাহী পদার্থ প্রাথমিক অবস্থায় ফিরে আসে বলে কার্নো ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী ইঞ্জিন বলে। এখন এর বিভিন্ন ধাপে যে পরিমাণ কাজ করে তা আমরা এখন কার্নো ইঞ্জিনের কার্য পদ্ধতি এর আগে আমরা আলোচনা করলাম। এখন আসি কার্নো ইঞ্জিনের কার্যকরী পদার্থ বিভিন্ন পর্যায়ে যে কার্যক্রম সম্পন্ন করে সেটা পিভি লেখচিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি। এক্স অক্ষে আয়তন ভি এবং ওয়াই অক্ষে চাপ পি নিলে তাহলে এটা এ বি সি ডি নিলে এবং এটা ই এফ জি এইচ যদি আমরা নিই, তাহলে কার্নো চক্রের এ বি অংশে
সমষ্ণ প্রসারণ হবে, প্রসারণ প্রক্রিয়া সম্পন্ন হবে। বিসি অংশে হবে রুদ্ধতাপীয় প্রসারণ, সিডি অংশে সমষ্ণ সংকোচন এবং ডিএ অংশে রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এ অংশে, এ বিন্দুতে চাপ এবং আয়তন P1 V1, বি বিন্দুতে P2 V2, সি বিন্দুতে P3 V3 এবং ডি বিন্দুতে P4 V4। এখন কার্নোচক্রে কার্যনির্বাহী বস্তুকে অর্থাৎ আদর্শ গ্যাসকে যে 4টি পর্যায় অতিক্রম করতে হয় সেগুলো দেখানো হলো। এখন প্রথম পর্যায়ে সিলিন্ডারটিকে যদি আমরা তাপ উৎসে বসাই তাহলে অল্প সময়ে সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা কি হবে? উৎসের তাপমাত্রার সমান হবে। এই বিন্দুতে গ্যাসের চাপ ও আয়তন দেওয়া আছে P1 V1। আদর্শ গ্যাসের সমষ্ণ প্রক্রিয়ায় যদি আমরা চাপ কমিয়ে প্রসারিত হতে দিই তাহলে প্রক্রিয়া শেষে গ্যাসের চাপ হবে বি বিন্দুতে P2 V2। তাহলে এ বি অংশে কি হবে? সমষ্ণ প্রসারণ ঘটবে এবং সেক্ষেত্রে কৃত কাজের মান কত হবে? W V1 V2 PdV। সেটা কার সমান হবে? AB এবং EG, ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফলের সমান। তাহলে প্রথম পর্যায়ে এবি অংশে সমষ্ণ প্রসারণে কৃত কাজের পরিমাণ হবে W1 এর সমান। আবার দ্বিতীয় পর্যায়ে যদি আমরা বিবেচনা করি, দ্বিতীয় পর্যায়ে কোন ঘটনা ঘটে? এবার যদি আমরা সিলিন্ডারটিকে তাপ অন্তরক আসনে বসাই তাহলে আবদ্ধ গ্যাসকে রুদ্ধতাপীয়ভাবে প্রসারিত হতে দিলে প্রক্রিয়া শেষে গ্যাসের চাপ এবং আয়তন কত হবে? P3 V3 সি বিন্দুতে। তাহলে বিসি অংশে রুদ্ধতাপীয় প্রসারণের জন্য কৃত কাজ কত হবে? বিসি অংশে রুদ্ধতাপীয় প্রসারণের কৃত কাজকে আমরা W2 ধরলে আমরা কি লিখতে পারবো? V2 V3 PdV। এটা কার সমান? BCH এবং G, ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফলের সমান। এবার আসি তৃতীয় পর্যায়ে অর্থাৎ সিডি অংশে কোন ঘটনা ঘটে? সিলিন্ডারটিকে যদি আমরা তাপগ্রাহকের উপর বসাই তাহলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, পিস্টন দ্বারা গ্যাসের উপর কাজ সাধিত হবে, ফলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। এই শক্তি তাপ শক্তি রূপে তাপগ্রাহকে বর্জন করবে, ফলে গ্যাসের তাপমাত্রা তাপগ্রাহকের সমান হবে। এখন ডি বিন্দুতে আবদ্ধ গ্যাসের চাপ ও আয়তন, P4 V4। তাহলে সিডি অংশে সমষ্ণ সংকোচনে কৃত কাজ কত হবে? W3 ইন্টিগ্রেশন অফ V3 V4 PdV, অর্থাৎ CDEH, অর্থাৎ CDFH ক্ষেত্রফলের সমান। আরেকটি পর্যায় ডিএ পর্যায়ে কোন ঘটনা ঘটে? পুনরায় তাপ অন্তরক আসনে যদি আমরা সিলিন্ডারকে বসাই তাহলে রুদ্ধতাপীয়ভাবে আবদ্ধ গ্যাসের চাপ বাড়বে, ফলে আয়তন হ্রাস পাবে এবং আবদ্ধ গ্যাসের উপর কাজ সম্পাদিত হওয়ায় গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং প্রথম পর্যায়ের সমান হবে। সেক্ষেত্রে আবদ্ধ গ্যাস আদি অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ এ বিন্দুতে যাবে। তাহলে ডিএ অংশের রুদ্ধতাপীয় সংকোচনে কৃত কাজের পরিমাণ কত হবে?
W4 is equal to integration of V4 V1 PdV এবং dA EF ক্ষেত্রের সমান। তাহলে পূর্ণ চক্রে কৃত কাজ যদি W হয় তাহলে মোট কাজ হবে W1 W2 প্লাস W3 প্লাস W4, কিন্তু W1 এবং W2 তে আবদ্ধ গ্যাসের দ্বারা কৃত কাজ হয়েছে বলে ধনাত্মক, কিন্তু V3 এবং V4 অর্থাৎ সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচনে গ্যাসের উপর কৃত কাজ হয়েছে, এই কারণে এটি নেগেটিভ হবে। তাহলে টোটালটা কি হবে? ABCD ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে কার্নোচক্রের আমরা কি পেলাম? একটি কার্নোচক্রে কার্যনির্বাহী বস্তু কর্তৃক সম্পাদিত মোট কাজ দুটি সমষ্ণ রেখা এবং দুটি রুদ্ধতাপীয় রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে, এটা আমরা বলতে পারি। তাপীয় ইঞ্জিনের দক্ষতা। তাপীয় ইঞ্জিনের দক্ষতা কাকে বলে? কোন তাপ ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তির পরিমাণ এবং ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তির পরিমাণের অনুপাতকেই তাপীয় ইঞ্জিনের দক্ষতা বলে। ইঞ্জিনের দক্ষতা যদি এটা হয় তাহলে ইঞ্জিনের দক্ষতা এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তি ডিভাইডেড বাই ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তি। ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তি। তাহলে কোন ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা যদি T হয় এবং সেখান থেকে যদি Q1 পরিমাণ তাপ শোষিত হয় এবং তাপগ্রাহকের তাপমাত্রা T2 এবং বর্জিত তাপের পরিমাণ যদি Q2 হয়, তাহলে ইঞ্জিন কর্তৃক রূপান্তরিত তাপশক্তির পরিমাণ, কাজে রূপান্তরিত তাপশক্তির পরিমাণ কত হবে আমরা জানি? Q1 মাইনাস Q2 সমান। তাহলে আমরা কি লিখতে পারি? এটা ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই Q1 or Q1 minus Q2 divided by Q1 or 1 minus Q2 divided by Q1। তাহলে আমরা ইঞ্জিনের দক্ষতাকে কিভাবে লিখতে পারি? ইঞ্জিনের দক্ষতা এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। কিন্তু তাপীয় ইঞ্জিনের বেলায় ইঞ্জিন দ্বারা শোষিত বা বর্জিত তাপ Q ইঞ্জিনের সংস্পর্শে থাকা তাপ উৎস বা তাপাধারের তাপমাত্রা T এর সমানুপাতিক। অর্থাৎ আমরা কি লিখতে পারি? শোষিত বা বর্জিত তাপের পরিমাণ Q তাপাধারের তাপমাত্রা T এর উৎসের তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ Q বাই T ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে Q1 T1 is equal to Q2 T2 বা Q2 by Q1 is equal to T2 divided by Q1, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে Q2 Q1 এর মান বসালে এটা is equal to 1 divided by T2 divided by T1, এটাও লেখা যায়। কিন্তু
তাপীয় ইঞ্জিনের দক্ষতাকে শতকরায় প্রকাশ করলে আমরা কি লিখতে পারি? ইনটু 100%, শতকরায় প্রকাশিত তাপীয় ইঞ্জিনের দক্ষতা। এখন তাপীয় ইঞ্জিনের দক্ষতা এটা ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। এখান থেকে আমরা পাই যে T1 ইজ গ্রেটার দেন T1 মাইনাস T2। যদি তাই হয় তাহলে T1 উচ্ছেদ তাপমাত্রা যদি চাইতে বেশি হয় তাহলে কি হবে? যন্ত্রের কর্মদক্ষতা কখনোই 100% এর বেশি, 100% হবে না, 100% হবে না, এর কম হবে, 100% এর কম হবে। কখন ইঞ্জিনের দক্ষতা 100% হবে? ইঞ্জিনের দক্ষতা 100% হবে যদি T2 ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ Q2 ইজ ইকুয়াল টু 0 হয়। তার মানে তাপ উৎস এবং তাপগ্রহীতের তাপ সম্পূর্ণটাই কাজে রূপান্তর করবে, অথবা কোনো বর্জিত তাপ থাকবে না। সেক্ষেত্রে কি হবে? W ইজ ইকুয়াল টু Q1 হবে, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু Q1 ডিভাইডেড বাই Q1 1 বা 100% হবে। অর্থাৎ বর্জিত তাপ না থাকলে বা কোনো ইঞ্জিন গৃহীত তাপের সম্পূর্ণটা যদি কাজে রূপান্তর করে, সেক্ষেত্রে ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা 100% পাবো, যা বাস্তবে সম্ভব নয়। ইঞ্জিনের সর্বোচ্চ দক্ষতা আমরা পেতে পারি 50%, তার বেশি নয়। এবার স্লাইডে লক্ষ্য করো, তাপ ইঞ্জিনের দক্ষতা 100% হওয়া সম্ভব নয়, ব্যাখ্যা করো। আমরা ইতিমধ্যে করলাম। ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপের পরিমাণ যদি 0 হয়, কিন্তু সেটা কখনো সম্ভব নয়, তাহলেই কেবলমাত্র ইঞ্জিনের দক্ষতা কি হবে? 100% হবে। কোন তাপীয় ইঞ্জিনের দক্ষতা 42% বলতে কি বোঝায়? তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে কার্নো ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়। এইসব বিষয় অলরেডি আলোচনা করা হলো, তোমরা এই প্রশ্নগুলোর সুন্দর ব্যাখ্যা জেনে রাখবে। এখন একটি সমস্যা দেখো, একটি কার্নো ইঞ্জিন যখন 27°C তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 50% হয়। একে 60% দক্ষ করতে হলে এর উচ্ছেদ তাপমাত্রা কত বাড়াতে হবে? তোমরা এই গাণিতিক সমস্যা নিয়ে ভাবতে থাকো, খাতা কলম নিয়ে বসো, অ্যান্সার বের করো, আমি সমাধানের চেষ্টা করি। তাহলে দেওয়া আছে প্রশ্নে, যে বিষয়গুলো দেওয়া আছে, তাপগ্রাহকের তাপমাত্রা, তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে কত? T2 is equal to 27°C or 300 কেলভিন, এবং কর্মদক্ষতা এটা is equal to 50%, যেটাকে আমরা লিখতে পারি এত আর হাফ। আমাদের বের করতে হবে উচ্ছেদ তাপমাত্রা। উচ্ছেদ তাপমাত্রা T1 is equal to what? তাহলে আমরা কর্মদক্ষতার সমীকরণ ব্যবহার করব। এটা is equal to কি জানি 1 minus T2 divided by T1, or T2 T1 is equal to 1 minus eta, or T2 T1 1 minus half, or 2 minus or half, বা T1 is equal to 2T2, or 2 into 300 is equal to 600 কেলভিন। তাহলে এক্ষেত্রে আমরা উচ্ছেদ তাপমাত্রা কত পেলাম? 600 কেলভিন। আবার
আবার দ্বিতীয় অংশে কর্মদক্ষতা কত দেওয়া আছে? 60% or 60 divided by 100, 3/5 এবং তাপগ্রাহকের তাপমাত্রা এক্ষেত্রেও 300 কেলভিন। তাহলে এক্ষেত্রে উৎসের তাপমাত্রা আমরা নির্ণয় করব 2/5 অর্থাৎ তাহলে T1 is equal to 5 T2 divided by 2 or 5 into 300 divided by 2 or 750 কেলভিন। তাহলে আমাদের বের করতে হবে উৎসের তাপমাত্রা পার্থক্য। তাপমাত্রা পার্থক্যকে আমরা যদি ডেল টি ধরি তাহলে কত? 750 minus 600 কেলভিন আর 150 কেলভিন। তাহলে তাপমাত্রা পার্থক্য আমরা পাবো 150 কেলভিন। পরবর্তী স্লাইডে একটি উদ্দীপক দেওয়া আছে, একটি প্রত্যাগামী তাপ ইঞ্জিন। তোমরা উদ্দীপকটি পড়ে নাও। আমাদের নির্ণয় করতে হবে তাপগ্রাহক ইঞ্জিনটির বর্জিত তাপ এবং ঘ দুটি সমস্যা, ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ করা সম্ভব কিনা সেটার গাণিতিক ব্যাখ্যা দিতে হবে এবং উৎসের তাপমাত্রা অপরিবর্তনীয় রেখে ইঞ্জিনের দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব কিনা। আমরা গাণিতিক ব্যাখ্যার সাহায্যে এই বিশ্লেষণটা করব আসলে সম্ভব কিনা। তাহলে প্রথমে গ নাম্বার সমস্যার সমাধানে আসি। তোমরা উদ্দীপকটি আরেকবার ভালো করে পড়ে নাও। তাহলে গ সমাধানের ক্ষেত্রে আমরা দেখে নেব কোন কোন বিষয়গুলো দেওয়া আছে। গৃহীত তাপকে আমরা Q1 ধরলে সেটার মান কত দেওয়া আছে? 4.5 গুণন 10 to the power 5 জুল এবং উৎসের তাপমাত্রা T1 সমান 367 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 কেলভিন আর 640 কেলভিন। গ্রাহকের তাপমাত্রা কত দেওয়া আছে? T2 is equal to 47 ডিগ্রি সেলসিয়াস আর 47 plus 273 কেলভিন আর 320 কেলভিন। তাহলে আমরা এখান থেকে বের করব বর্জিত তাপ Q2 is equal to what? তাহলে এক্ষেত্রে ইঞ্জিনের দক্ষতার যে সমীকরণটি আমরা ব্যবহার করব সেটি হলো Q1 divided by T1 is equal to Q2 divided by T2। এটা আমরা জানি ইঞ্জিনের দক্ষতার সমীকরণ। এখান থেকে আমরা যদি Q2 এর মান বের করতে চাই তাহলে (4.5 গুণন 10 to the power 5 into 320 divided by 640 is equal to 2.25 গুণন 10 to the power 5 জুল। তাহলে বর্জিত তাপের পরিমাণ কত আমরা পেলাম? বর্জিত তাপ Q2 is equal to 2.25 into 10 to the power 5 জুল। তাহলে গ নম্বর প্রশ্নের সমাধান আমরা আসলাম যে বর্জিত তাপ 2.25 into 10 to the power 5 জুল পরিমাণ হবে।
ঘ নম্বরের এক অংশে সমাধানের ক্ষেত্রে আমরা জানি দক্ষতা সমীকরণ, ইঞ্জিনের দক্ষতার শতকরা সমীকরণটা এটা ইজ ইকুয়াল টু T1 minus T2 divided by T1 into 100%। এটা তাপ ইঞ্জিনের দক্ষতার শতকরা সমীকরণ। সেখানে আমরা আমাদের প্রাপ্ত মানগুলো যদি বসাই, T1 is equal to 640 Kelvin, T2 is equal to 320 Kelvin, তাহলে আমরা ইঞ্জিনের দক্ষতা পাবো 640 minus 320 divided by 640 into 100% is equal to 50%। তাহলে আমরা সেই ইঞ্জিনের দক্ষতা পেলাম 50%, কিন্তু বলা হলো ইঞ্জিনের দক্ষতাকে দ্বিগুণ করতে হবে। যদি দ্বিগুণ করা হয় তাহলে ইঞ্জিনের দক্ষতা হয় 50% ইন্টু 200%। দক্ষতা 100% হতে হলে তাপগ্রাহকের তাপমাত্রা, এখানে তাপগ্রাহকের তাপমাত্রা যেখানে আছে T2 is equal to 320 কেলভিন, সেটা কত হবে? T2 is equal to 0 কেলভিন হতে হবে, কিন্তু তা বাস্তবে তা সম্ভব নয়। এই কারণে আমরা এই সিদ্ধান্তে উপনীত হব যে ইঞ্জিনের দক্ষতা কখনোই, যে দক্ষতা 50% আছে সেটা কখনোই দ্বিগুণ করা যাবে না। এটা আমরা ঘর একের এই সিদ্ধান্তে আসতে পারি। এখন ঘর নম্বরের 2 এর সিদ্ধান্তটা কি, সেটার আগে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। ইঞ্জিনের দক্ষতা আমরা কত পেলাম? 50%, উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা ব্যবহার করে। তাহলে ইঞ্জিনের দক্ষতা যদি আরো 20% বৃদ্ধি করা হয় তাহলে দক্ষতা দাঁড়ায় 70%। এই 70% তাপ দক্ষতা বৃদ্ধি করতে হলে তাপগ্রাহকে কত পরিমাণ তাপ বর্জন করতে হবে? তাহলে সেটা নির্ণয় করতে আমাদের এটা ইজ ইকুয়াল টু 1 minus T2 divided by T1 into 100%। এটা 70% is equal to 1 minus T2 divided by T1 into 100%, or 70 divided by 100, 1 minus T2 by T1, or T2 divided by T1 is equal to 1 minus 0.33, or T2 is equal to 0.33 into T1, 0.33 into 640 is equal to 192 Kelvin, অর্থাৎ 192 কেলভিন। তাহলে উৎসের তাপমাত্রা কত? T1 is equal to 640 কেলভিন। উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপগ্রাহকের তাপমাত্রা 192 কেলভিন করলেই কেবল আমরা ইঞ্জিনটির দক্ষতা 50% থেকে আরো 20% বাড়িয়ে 70% করতে পারবো। এবার আরেকটি উদ্দীপক, তোমাদের উদ্দীপক 2 আসো। তার আগে এই সমস্যাটার সমাধান করে তোমরা কমেন্টসে অ্যান্সারটা লিখে দাও যে একটি প্রত্যাবর্তী ইঞ্জিনের অন্তর্গামী তাপের এত অংশ কাজে রূপান্তরিত হয়, এর নিম্ন তাপমাত্রা এত হ্রাস করলে দক্ষতা দ্বিগুণ হয়। উচ্চ তাপমাত্রা ও নিম্ন তাপমাত্রা নির্ণয় করে দেখাও। তারপরের উদ্দীপকে আসি। উদ্দীপকটা ভালো করে পড়ো, একটু সময় নিয়ে পড়ো। তারপর আমাদের যে সমস্যা সমাধান করতে হবে সেটা হলো, প্রথম সমাধানটা হলো সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা কত, কোন ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ বেশি হবে। এখানে কোন ক্ষেত্রে?
এখানে দুইটি ক্ষেত্র আছে, একটা সমষ্ণ আর একটি রুদ্ধতাপীয়। তাহলে কোন ক্ষেত্রে কাজের পরিমাণ বেশি হবে? তার আগে আমরা সিলিন্ডারটির চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করব। সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করার আগে উদ্দীপক করে আমরা যে বিষয়গুলো এখানে পেলাম, কি কি বিষয় দেওয়া আছে? দেওয়া আছে উৎসের তাপমাত্রা T1 ইজ ইকুয়াল টু 300 কেলভিন, চাপ P1 1 অ্যাটম, P2 ইজ ইকুয়াল টু 2 অ্যাটম। অক্সিজেন দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান লিখব আমরা 1.40। তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা T2 ইজ ইকুয়াল টু হোয়াট? যেহেতু এটি রুদ্ধতাপীয় পরিবর্তন, সেক্ষেত্রে আমরা তাপ এবং চাপের যে সমীকরণ, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রা সম্পর্ক সমীকরণ আমরা কি জানি? T1 P1 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। আমাদের নির্ণয় করতে হবে T2 এর মান। তাহলে T2 divided by T1 is equal to P1 divided by P2 to the power 1 minus gamma divided by gamma, or T2 is equal to 1 minus 1.40 divided by 1.40 into 300 Kelvin, or 365.7 কেলভিন। অতএব তাপগ্রাহকের তাপমাত্রা আমরা পেলাম T2 is equal to 365 বা বর্জিত তাপ। তাহলে এরপর আসো ঘ নম্বর প্রশ্নে। প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, যেখানে n মোল গ্যাস আছে, তাহলে আমরা কৃত কাজের রাশিমালা nR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2 লিখব। আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ PV is equal to n মোল গ্যাসের ক্ষেত্রে nRT, এখানে n is equal to PV divided by RT। তাহলে 1.013 গুণন 10 to the power 5 into 10 into 10 inverse 3 divided by 8.31 into তাপমাত্রা 300 কেলভিন। তাহলে মান পেলাম আমরা 0.4। তাহলে কি কি মান আমরা পেলাম? n এর মান পেলাম 0.4, T1 300 কেলভিন, T2 is equal to কত? 365.7 কেলভিন। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যদি W1 ধরি, তাহলে এটা আমাদের নির্ণয় করতে হবে। এই মানগুলো আমরা বসাই 0.4 ইন্টু 8.31 divided by 1.40 minus 1 into 300 minus 365.7 is equal to minus 545.96 জুল। আর তাহলে প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ আমরা পেলাম W1 is equal to 545.96
জুল। এখানে আরেকটি প্রক্রিয়া আছে, সমষ্ণ প্রক্রিয়া। তাহলে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের মান আমরা নির্ণয় করব। দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ কে আমরা যদি W2 ধরি তাহলে আমরা কি লিখতে পারি, n মোল গ্যাসের ক্ষেত্রে nRT ln V2 ডিভাইডেড বাই V1। এখানে n is equal to 0.4, আর এর মান আমরা জানি 8.31 জুল, মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1, তাপমাত্রাটি 300 কেলভিন, আয়তন V1 কে V ধরলে V2 হবে 2V, দ্বিগুণ হবে। সেক্ষেত্রে কৃত কাজ কত হবে, 0.4 ইন্টু 8.31 ইন্টু 300 ইন্টু ln of 2V ডিভাইডেড বাই V, অর্থাৎ 691.2 জুল। তাহলে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ W2 is equal to 691 is equal to জুল। অর্থাৎ আমরা কি পেলাম, W2 is greater than W1। তাহলে গাণিতিকভাবে আমরা পেলাম সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের পরিমাণ রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের পরিমাণের চাইতে বেশি। স্লাইডে আসি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।